ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নির্মাণ ত্রুটি, পদ্মা সেতু চালু হলে বাড়বে দুর্ঘটনার ঝুঁকি। বছিলায় অবৈধ গ্যাস সংযোগে বছরে ৫ কোটি টাকা লোপাট, অভিযুক্ত তিতাস কর্মকর্তারা। ত্রাণ ঘাটতি মেটাতে বন্যা দুর্গতদের তালিকা মন্ত্রণালয়ে, ক্ষতি পোষাতে প্রণোদনা চান কৃষক। করোনায় পর্যটন চালু করতে ২৩ নির্দেশনা, সাথে লাগবে করোনা সনদ, দলগত ভ্রমণ নিষিদ্ধ। এবং চলে গেলেন ভাস্কর মৃণাল হক, ডায়াবেটিস জটিলতায় গুলশানে নিজ বাসায় মারা যান তিনি। সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি শাফাত বিন ফরিদ এবং আমি নুজহাত আফরিন। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছি পুরো খবরে। নির্মাণ ত্রুটিতে কাঙ্ক্ষিত ফল মিলছে না ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে। মাওয়া পর্যন্ত চলাচল করা গাড়ির জন্য আলাদা সার্ভিস লেন না থাকায় মূল সড়কে বাস থামিয়ে চলছে যাত্রী ওঠানামা, লাগছে যানজট। বিশ্বের কোনো এক্সপ্রেসওয়েতে না থাকলেও এখানে আছে সংকীর্ণ একটি বাস বে। সড়ক বিভাজনের ঠিক জায়গায় বসেনি ব্যারিয়ার। পদ্মা সেতু চালু হলে এসব কারণে দুর্ঘটনার ঝুঁকির কথা স্বীকার করছে সড়ক বিভাগও। দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা মাওয়া ভাঙ্গা মহাসড়ক, অসাধারণ নির্মাণ শৈলীর ৫৫ কিলোমিটার দীর্ঘ সড়ক মনে করিয়ে দেয় উন্নত বিশ্বের কথা। মার্চে উদ্বোধনের পর থেকেই এর সুফল পাচ্ছে জনগণ। সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে ১১,০০৩ কোটি টাকা ব্যয়ে এই সড়ক নির্মাণ করেছে সেনাবাহিনী স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন। তবে সম্পূর্ণ ত্রুটিমুক্ত হয়নি এক্সপ্রেসওয়েটি। মূল সড়কের পাশে স্থানীয় যানবাহনের জন্য সার্ভিস লেন থাকলেও স্বল্প দূরত্বের গাড়ির জন্য রাখা হয়নি কোনো ব্যবস্থা। এতে মূল সড়কে গাড়ি দাঁড়ানোয় লাগছে যানজট। আমাদের স্যার গাড়িগুলো ওখানে পার্কিং করে, কিন্তু সাউন্ড এখন হয় না, আমাদের এখানে রাখা যাচ্ছে রাস্তার মাঝখানে। আমরা উঠে না, আর একটা গাড়ি যখন তোলে তখন তো আমাদের পিছনে ব্রেক করতেই হয়, কারণ লোকাল গাড়ি ওরা পারাপারি করে গাড়ি চালায়। আমাদের পরিবহনের ভিতর কোনো পারাপারি নেই, কারণ এরা চিন্তা করে যে আমার পিছনের গাড়িটা আমি নিজে আটকে যাত্রী ধরি। সড়ক বিভাজনে স্টিল ও ব্লক ব্যারিয়ার একই লাইনে থাকার কথা থাকলেও তা মানা হয়নি। চলাচল নির্বিঘ্নে এক্সপ্রেসওয়েতে থাকে না বাস বে, তবে এ সড়কে তা রাখা হয়েছে যাত্রী ছাউনি সহ, যা খুবই সংকীর্ণ। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে স্বীকার করছে সড়ক বিভাগও। যেভাবে বাসগুলো তৈরি করা হচ্ছে, এখানে আপনার বাসগুলো দাঁড়ানো আসলে ওখানে দাঁড়াতে পারবে না, তাদেরকে মূল রাস্তা দিয়ে দাঁড়াতে হবে, কারণ খুব সতর্কভাবে ঢুকতে হবে, সতর্কভাবে বেরোতে হবে। আসলে তো আমাদের দেশের ড্রাইভাররা এইভাবে সতর্কভাবে ঢুকে না, বেরোবে না, তারা খুব শর্টকাট প্যাসেঞ্জার তুলবে, নামাবে, চলে যাবে। এবং সেটা করতে গিয়ে তাদের একটা ব্লক হবে, আর একটা বাস, আর একটা লোকাল বাস দাঁড়াবে পিছনে, আর একটা সামনে গিয়ে ওভারটেক করার চেষ্টা করবে। এই ঘটনাগুলো ঘটবে এবং রিপিটেডলি ঘটবে বলেই কিন্তু এখানে ফিউচারে পদ্মা ব্রিজ চালু হওয়ার পরে যানজটও বাড়তে পারে, আবার অ্যাক্সিডেন্টও হতে পারে। তবে এসব ত্রুটি সংস্কার হচ্ছে না শিগগিরই। আলাদা ডিপিপি করে মন্ত্রণালয়ে যাবে সড়ক বিভাগের প্রস্তাব। তা অনুমোদন পেলে চতুর্থ দফায় বাড়বে নির্মাণ ব্যয়। বিশেষজ্ঞরা বলছেন, পারিপার্শ্বিকতা বিবেচনায় এসব ত্রুটি সংস্কার করতে হবে দ্রুত। এক্সপ্রেসওয়ে করে তার পাশে যদি নির্দিষ্ট জায়গায় নিরাপত্তাটা নিশ্চিত করে বাস বে দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে অনির্ধারিত যে বাসগুলি, স্টেশনগুলি হওয়ার কথা ছিল, অ্যাটলিস্ট এই বিকল্পটা থাকার ফলে এটা হবে না। এই মহাসড়কটি ব্যবহারে সব যানবাহনকেই দিতে হবে টোল, তবে তা আদায় শুরু হবে পদ্মা সেতু চালুর পর। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সড়ক হিসেবে পরিচিতি পেয়েছে এই এক্সপ্রেসওয়ে, যার প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছে ২০০ কোটি টাকারও বেশি। তবে পদ্মা সেতু খুলে দেওয়ার পর ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত এই মহাসড়ক দিয়ে যেতে সময় লাগবে মাত্র ৪২ মিনিট। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ভাঙ্গা, ফরিদপুর। রাজধানীর বছিলায় অন্তত ৪,০০০ ফ্ল্যাটে দেওয়া হয়েছে অবৈধ গ্যাস সংযোগ, আর তা থেকে বছরে অন্তত ৫ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। ভবন মালিকরা হাউজিং সোসাইটির মাধ্যমে সংযোগ নেয়ার কথা জানালেও অভিযোগ অস্বীকার করে সোসাইটি বলছে, অবৈধ এই সংযোগে জড়িত তিতাসের অসাধু কর্মকর্তারা। বছিলার ওয়েস্ট ধানমন্ডি আবাসিক এলাকায় থাকেন লাইজু বেগম। তার রান্নাবান্না চলে তিতাসের গ্যাসে। ৯৭৫ টাকা বিল দেন বাসা ভাড়ার সাথে। তবে এখানে তিতাসের বৈধ কোনো লাইনই নেই।
এখন মিটারে সব জায়গায় গ্যাস হয়, কিন্তু ওনাদের এটা মিটার নাই। আমরা গ্যাসের বিল ওনারা একসাথে আমাদের বাড়ি ভাড়ার সাথে নিয়ে নেয়। এলাকার প্রায় সব বাড়িতেই আছে এই অবৈধ গ্যাস সংযোগ। সবসময় চুলা না জ্বললেও বাড়িওয়ালাকে বিল চুকাতে হয় নিয়মিত। অভিযোগ করলে শুনতে হয় বাড়ি ছাড়ার হুমকি। আমি সিলিন্ডার ইউজ করি, আপনি গ্যাসের বিলটা নিয়েন না। তো উনি বলে যে না, সবারই এরকম লাইন, আপনারও এইভাবেই থাকতে হবে, ভোর 4টায় উঠে রান্না করবেন। তো এরকম কথাবার্তা বলে। তারপরে আমি বলার পরে উনি বলে যে আপনার বাসা পছন্দ না হলে ছেড়ে দেন। এখানকার 1 নম্বর সড়কে হাতে গোনা কয়েকটি বাড়িতে আছে বৈধ সংযোগ। বাকি প্রায় 4000 ফ্ল্যাটেই অবৈধ সংযোগ। এতে মাসে আয় প্রায় 40 লাখ টাকা। আর সংযোগ নেওয়ার সময় বাড়ির মালিককে গুনতে হয় 14 থেকে 15,000 টাকা। তাহলে এই টাকা যাচ্ছে কোথায়? এ প্রশ্নে ভবন মালিকেরা বলছেন হাউজিং সোসাইটিকেই টাকা দিচ্ছেন তারা। আর পুরো বিষয় নিয়ন্ত্রণ করেন এর সভাপতি মোহাম্মদ আলী সহ কয়েকজন। এখানে কোনো গ্যাসের লাইন নাই, মানে গ্যাসের কোনো পারমিটেড বৈধ কোনো লাইন নাই এখানে। এই বিষয়ে আলোচনা করলে হাউজিং এর যে অফিস আছে ওখানে যান, মোহাম্মদ আলী সাহেব আছে, ওনার সাথে কথা টোটালটা ওনারাই যান। ওদের মাধ্যমে আমরা পাইছি সব প্রত্যেকটা হাউজিং এর মধ্যে কিভাবে বাড়িওয়ালারা সবাই দিচ্ছে, আমরা টাকা দিচ্ছি। তবে সোসাইটির সভাপতি মোহাম্মদ আলীর দাবি এই কাজে তারা নন, জড়িত তিতাসের এক শ্রেণীর কর্মকর্তা কর্মচারী। এটা মিথ্যা কথা। যদি কাউকে বলতে পারে যে 100 টাকা 3 মাস পরে দেয়, যদি 100 টাকাও কাউকে দিয়ে থাকে, এটা আপনারা প্রমাণ করে দিলে ভালো হবে। কোনো বাড়িওয়ালা বলতে পারবে না যে সোসাইটিতে 100 টাকা দেয়। এ বক্তব্যের সত্যতা যাচাইয়ে ধানমন্ডির 13 নম্বর সড়কে তিতাসের জোন অফিসে ঢুকতেই দেয়া হয়নি, পাওয়া যায়নি কোনো বক্তব্যও। পরে টেলিফোনে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক জানান অবৈধ এই গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে শিগগিরই। অভিযোগের প্রমাণ হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। অলরেডি আমি বাড্ডা এলাকার বেশ কয়েকজন অফিসারকে অলরেডি সাসপেন্ড করছি, স্টাফদেরকে কয়েকজন সাসপেন্ড করছি। এখানে যেটা পাচ্ছি আমরা চেষ্টা করতেছি। ওয়েস্ট ধানমন্ডি আবাসিক এলাকার এই অবৈধ গ্যাস সংযোগের কারণে বছরে অন্তত 5 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থ পাচার মামলায় ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমকে গ্রেফতার করেছে সিআইডি। শুক্রবার রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। মানি লন্ডারিং আইনে সিআইডির পক্ষ থেকে দায়ের করা মামলার পলাতক আসামি তিনি। ফরিদপুর শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেল। তাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে 26শে জুন ঢাকার কাফরুল থানায় মামলা করে সিআইডি। প্রাথমিক তদন্তে জানা যায় তারা দুজন মিলে প্রায় 2000 কোটি টাকা বিদেশে পাচার করেছেন। পরে রুবেল ও বরকতকে 5 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। এতে আসে ফরিদপুর জেলা ছাত্রলীগ সভাপতি নিশান মাহমুদ শামীমের নাম। সে কারণেই রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয় তাকে। সিআইডি টিম গ্রেফতার করেছে সিআইডি উত্তরা 12 নম্বর সেক্টর থেকে 2 জন আসামি, যে ফরিদপুর যে বরকত এবং রুবেল, এদের বিরুদ্ধে। তো আমি আজকে ফরিদপুরের সাথে কথা বলেছি, ওখানেও বোধহয় সম্ভবত এর বিরুদ্ধে কিছু আছে, অভিযোগ আছে। আর আমাদের এখানে সিআইডিতে শুধু মানি লন্ডারিং মামলাটাই আছে। এছাড়া ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরীর উপর হামলা ও চাঁদাবাজির মামলায়ও গ্রেপ্তার দেখানো হতে পারে শামীমকে। ফরিদপুরে নিয়ে করা হবে জিজ্ঞাসাবাদও। এটা মানি লন্ডারিং এর মামলা। এই মামলার মূল আসামি হচ্ছে সাজ্জাদ হোসেন বরকত আর হচ্ছে ইমতিয়াজ হোসেন রুবেল। তারা 2000 কোটি টাকার মানি লন্ডারিং করছে বলে অভিযোগ দিছে এজাহারে। ওরা আবার আদালতে গিয়ে তাদের কিছু হিসাবে অনেকের নাম বলছে যে তাদের কাছে সহায়তায় সাহায্যে তারা এই কাজটা করছে। তার মধ্যে এই ছেলেটার নাম তারা বলছে। অর্থ পাচার ও জেলা আওয়ামী লীগ সভাপতি সুব্রত সাহার বাড়িতে হামলা মামলায় এ পর্যন্ত ফরিদপুর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের 17 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলো। একে চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে দেখছেন প্রবীণ রাজনীতিকেরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মফিজুর রহমান। মফিজুর, শামীমের বিরুদ্ধে হামলা ও চাঁদাবাজির সুনির্দিষ্ট আসলে কি কি অভিযোগ রয়েছে, আর জিজ্ঞাসাবাদের জন্য তাকে কখন ফরিদপুরে নেওয়া হতে পারে?
আমি ফরিদপুর পুলিশ সুপার আলিমুজ্জামানের সঙ্গে কথা বলেছিলাম যে তার গ্রেপ্তার ব্যাপারে এবং তাকে ফরিদপুরে আনার বিষয়ে। তিনি যেটি জানিয়েছেন যে ফরিদপুরের যে 2000 কোটি টাকার বহুল আলোচিত যে মানি লন্ডারিং মামলাটি হয়েছিল, যে মামলার আসামি সাজ্জাদ হোসেন বরকত এবং ইমতিয়াজ হোসেন রুবেল, সেই মামলায় তাদেরকে রিমান্ড শেষে 164 হয়েছে। সেই 164 কিন্তু বেশ কিছু নেতাদের নাম বলেছে, যে কারণে কিন্তু শামীমকে গ্রেপ্তার করা হয়েছে, সিআইডি করেছে এবং সিআইডি তাদের জিজ্ঞাসাবাদ শেষে হয়তো ফরিদপুর জেলা পুলিশকে হস্তান্তর করার পর তাদেরকে এখানে আনার প্রক্রিয়া শুরু হবে। আমি কথা বলেছিলাম যে শামীমের বিরুদ্ধে আসলে কি ধরনের অভিযোগ রয়েছে সে বিষয়ে কিন্তু পুলিশ সুপার মহোদয় জানিয়েছেন যে তার বিরুদ্ধে ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরীর উপর হামলা এবং একটি চাঁদাবাজি মামলার অভিযোগ রয়েছে শামীমের বিরুদ্ধে, এবং তাকে ফরিদপুরে আনার পর ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছেন। তো আপনাকে জানিয়ে রাখি যে সাজ্জাদ হোসেন বরকত এবং ইমতিয়াজ হোসেন রুবেলের মামা যুদ্ধাপরাধী মামলা ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি জাহিদ হোসেন খোকন, তিনি কিন্তু এখন সুইডেনে আছে এবং সুইডেনে এসে দীর্ঘদিন পালাতক অবস্থা রয়েছে। অনেকে ধারণা করে ফরিদপুরের বিভিন্ন মানুষ এবং আইন শৃঙ্খলা বাহিনী ধারণা করছে যে বিপুল পরিমাণ টাকা বিদেশি পাচার হয়েছে, তার একটি অংশ হয়তো সুইডেনে তার মামা যুদ্ধাপরাধী মামলা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি খোকনের কাছে গিয়ে পাঠানো হয়েছে, এমনটি কিন্তু অনেকেই ধারণা করছে। সেই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অনুসন্ধান করছে। তো সব মিলে আপনাকে বলে রাখি যে এই ঘটনা মূলত গত জুন মাস থেকে এই শুদ্ধ অভিযান শুরু হয়, তারপরেই কিন্তু এ পর্যন্ত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অঙ্গ সংগঠনের 17 নেতাকর্মী কিন্তু গ্রেপ্তার হয়েছে, যার ফলে ফরিদপুরের দলীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে একটি গ্রেপ্তার আতঙ্ক রয়েছে এবং গ্রেপ্তার আতঙ্কের ফলে কিন্তু গত 3 মাসের বেশি সময় জেলা শহরে কিন্তু শীর্ষ পর্যায়ে আওয়ামী লীগের কোন নেতাদের কিন্তু আমরা চোখে পড়েনি। সবাই অনেকে ঘা ঢাকা দিয়েছে ঘটনার পর থেকে। মফিজুর রহমান জানাচ্ছিলেন ফরিদপুর থেকে। 2 মিনিটের মধ্যে কিভাবে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করা হয় তা অনুসন্ধানে প্রতিটি সেকেন্ডই গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনাস্থল টেকনাফের শামলাপুর চেকপোস্ট পরিদর্শনে গিয়ে একথা জানান র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার। এত কম সময়ে কেন মেজর সিনহাকে গুলি করা হলো সেটাই জানার চেষ্টা চলছে। ঘটনার বিস্তারিত জানতে ওসি প্রদীপ সহ 3 আসামিকে ঘটনাস্থলে নিয়ে যায় র্যাবের তদন্ত দল। টেকনাফের শামলাপুর চেকপোস্ট সিনহা নিহতের ঘটনাস্থল। মামলার প্রধান 3 আসামি বরখাস্ত ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দদুলালকে নিয়ে ঘটনাস্থলে হাজির র্যাবের তদন্ত দল। রিমান্ডের 4র্থ দিনে জিজ্ঞাসাবাদের অংশ হিসেবে মামলার তদন্ত কর্মকর্তার কাছে সেদিনের বর্ণনা দেন 3 আসামি। তদন্ত দলের সঙ্গে র্যাবের অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে তদারকি দলও আসে ঘটনাস্থলে। কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার জানান, সিনহাকে গুলির ঘটনাটি ঘটেছে 2-1 মিনিটের মধ্যে। কি এমন পরিস্থিতি হলো যে এত অল্প সময় সিনহার ওপর গুলি করতে হলো ইন্সপেক্টর লিয়াকতকে, তা অনুসন্ধানে প্রতি সেকেন্ডকেই গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করা হচ্ছে। 1-2 মিনিটের মধ্যে একটু ডাউন চেক করা, গাড়িতে পরিচয় জানতে চাওয়া, তারপরে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে গুলিটা হয়েছিল, এই 1-2 মিনিটের ঘটনাকে বের করতে হলে প্রত্যেকটা সেকেন্ডকে আমরা বিশ্লেষণ করতে চাই, প্রত্যেকটা সেকেন্ড ইজ ইম্পর্টেন্ট। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক বলেন, সিনহা হত্যাকাণ্ড খুবই স্পর্শকাতর ঘটনা, সে কারণেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সকল তথ্য উপাত্ত বারবার বিশ্লেষণ করা হচ্ছে। কোনো তথ্যই যাতে বাদ না পড়ে সেদিকে সর্বোচ্চ সতর্ক তদন্ত দল। ব্যারিকেড থেকে ব্যারিকেডের দূরত্ব, প্রত্যক্ষদর্শীদের সাথে দূরত্ব, সবকিছু সে সরজমিনে মাপবে, তারপরে আইওর একটা কনসেপ্ট ডেভেলপ করবে। এখনো আমরা প্রত্যেকটা ডিটেলসে যাচ্ছি, সেই জন্যই আমি আমার সাধারণ দিক নির্দেশনা দিয়েছি আইওর কাজ করবে। এদিকে বৃহস্পতিবার রাতেই নীলিমা রিসোর্ট থেকে প্রত্যেকটা ডিটেলসে যাচ্ছি, সেই জন্যই আমি আমার সাধারণ দিক নির্দেশনা দিয়েছি আইওর কাজ করবে। এদিকে বৃহস্পতিবার রাতেই নীলিমা রিসোর্ট থেকে জব্দ করা সিনহার হার্ড ডিস্ক সহ 29 আলামত র্যাবকে বুঝিয়ে দিয়েছে পুলিশ। পাশাপাশি জব্দ তালিকা 5 দিন পর আদালতে জমা দেয় আগামী 7 কার্য দিবসের মধ্যে রামু থানার ওসিকে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ আদালতের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 21 আগস্টের গ্রেনেড হামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়া জড়িত, এমনকি হামলার সব আলামত নষ্ট করেছিল তিনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 21 আগস্ট গ্রেনেড হামলা উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি আরো বলেন, হামলাকারীদের নির্বিঘ্নে পালিয়ে যেতে আহতদের উপর লাঠিচার্জও করেছিল পুলিশ। গ্রেনেড হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে এই আয়োজন। 16 বছর আগের ওই হামলায়
মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সহ 24 জন নেতাকর্মী নিহত হয়। দলের পক্ষ থেকে সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলটির সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান 14 দলের কেন্দ্রীয় নেতারাও। এ সময় নেতাকর্মীদের ভিড়ে করোনায় স্বাস্থ্যবিধি মানা ব্যত্যয় হয়। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অভিযোগ করেন 21 আগস্ট গ্রেনেড হামলায় শুধু তারেক রহমান নয়, জড়িত ছিলেন খালেদা জিয়াও। খালেদা জিয়া সে ক্ষমতায় আসে, আর ক্ষমতায় পরবর্তী এসেই এই 21 আগস্ট গ্রেনেড হামলা ঘটায় এবং এর সঙ্গে তার ছেলে তারেক রহমান যে জড়িত সেটা তো ওই যারা এই ষড়যন্ত্রে জড়িত তাদেরই তো কথায় বের হয়ে এসেছে। 21 আগস্ট গ্রেনেড হামলার পূর্বে খালেদা জিয়ার বক্তব্য ছিল যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও কোনোদিন হতে পারবে না। এই ভবিষ্যৎবাণী খালেদা জিয়া কিভাবে দিয়েছিল? শেখ হাসিনা বলেন, বিএনপি বরাবরই হত্যার রাজনীতির সঙ্গে জড়িত। দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান 15 আগস্ট হত্যায় জড়িত ছিল। জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকারী তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়, বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়া হয় এবং চক্রান্তের সাথে খন্দকার মোস্তাক যেমন জড়িত, সেই সাথে জিয়াউর রহমান এবং তারাও জড়িত। কারণ জিয়াউর রহমান জড়িত এই কারণে যে খন্দকার মোস্তাক অবৈধভাবে ক্ষমতা যখন দখল করে, জিয়াউর রহমানকে সেনাবাহিনী প্রধান করে, আবার জিয়াউর রহমানই সেনাবাহিনী প্রধান থাকা অবস্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয়। সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 15 আগস্টের মতো 21 আগস্ট হামলাকারীদেরও রায় কার্যকর হবে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবের কারণে সারা দেশে বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ায় ভোগান্তি দেখা দিয়েছে জনজীবনে। আগামী 48 ঘণ্টা বজ্র ও বজ্র সহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের তাপমাত্রা বাড়তে পারে, অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা। বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে অনেক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় স্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ভারতের বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে ভারতের মধ্যপ্রদেশের মধ্যভাগ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় এবং বায়ুর চাপে তারতম্য বিরাজ করছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজকে সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় উপকূলীয় এলাকায় স্বাভাবিক জ্বরের 1 থেকে 2 ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। দেশের দক্ষিণাঞ্চলের নদীবন্দরগুলোতে 2 নম্বর এবং অন্যত্র 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। 28 আগস্ট থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবহাওয়া পরিস্থিতির আরো খবর জানাতে এবার রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হবেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। বিপ্রজিৎ, এইরকম আবহাওয়ার কতদিন থাকতে পারে? আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে কি জেনেছেন, আর নতুন করে কি বন্যার কোনো আশঙ্কা রয়েছে? দেখুন, একটু আগে প্রতিবেদনে যেটি জানানো হচ্ছিল যে বঙ্গোপসাগরে যে সৃষ্ট লঘুচাপটি, সেই লঘুচাপটির কারণেই কিন্তু দেশের বেশ কিছু বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি এবং কোথাও ভারী বর্ষণের কথা বলা হচ্ছিল। তো একটু পজিটিভ খবর হচ্ছে যে লঘুচাপটি বঙ্গোপসাগরে ছিল সেটি এখন ভারতের মধ্যপ্রদেশে চলে গেছে, যার ফলে হচ্ছে এই যে বৃষ্টিপাতের পরিমাণটা এটা কিছুটা হলেও কমে গিয়েছে। কিন্তু যে মৌসুমী বায়ুটি সক্রিয় রয়েছে এবং এই মৌসুমী বায়ুটি
সক্রিয় থাকার কারণে কিন্তু দেশের যে বেশ কিছু বিভাগ রয়েছে এই সব বিভাগের অধিকাংশ জায়গাতে, যেমন আপনার রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের অধিকাংশ জায়গাতে কিন্তু আজকেও বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আপনি জানেন যে আবহাওয়া অধিদপ্তর প্রতি 24 ঘন্টার আপডেট সকাল 10টা থেকে 11টার মধ্যে দিয়ে থাকে। তো আমরা পরবর্তী 24 ঘন্টার যে আপডেটটি সেটি কিন্তু এখনো আমরা হাতে পাইনি। তবে এর আগ পর্যন্ত যেটি আমরা জেনেছি যে গতকাল দেশের দক্ষিণাঞ্চলে কিন্তু সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আরও যেটি জানানো হয়েছে যে উত্তরাঞ্চলের থেকে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি, যার ফলে আসলে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, নদ নদীর পানি বেড়ে যাওয়ার ফলে যে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এ বিষয়ে কিন্তু আমরা বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রেও কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে এই যে লঘুচাপের কারণে যে বৃষ্টিটি এবং মৌসুমী বায়ুর কারণে যে বৃষ্টি, এই বৃষ্টিপাতের প্রভাবে বেশ কিছু নদ নদীর পানি বাড়তে পারে। তবে 28 আগস্টের পর থেকেই কিন্তু এই নদ নদীর পানি কমতে শুরু করবে এবং এই বৃষ্টির ফলে আসলে বন্যার কোনো আশঙ্কা বা নতুন করে বন্যার আশঙ্কা অথবা বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার কোনো কারণ তৈরি হবে না বলে কিন্তু তারা আমাদেরকে যেটি জানিয়েছেন। এর পাশাপাশি যেটি জানিয়েছেন যে নদ নদীগুলোর পানি বেড়েছে, এখনো 4টি পয়েন্টে বেশ কিছু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পানিগুলো এক সপ্তাহের মধ্যেই বিপদসীমার নিচে চলে আসবে বলেও কিন্তু আমাদেরকে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগারগাঁও থেকে আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। এদিকে ঢাকা ও আশপাশের এলাকায় চলছে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম। ক্ষতিগ্রস্তদের দেয়া হচ্ছে সরকারি সহায়তা। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, ত্রাণ ঘাটতি থাকায় ক্ষতিগ্রস্তদের তালিকা পাঠানো হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ক্ষতি কাটিয়ে উঠতে সরকার তালিকা অনুযায়ী ত্রাণ সহায়তা দেবে। ঢাকা ও আশেপাশের এলাকায় কমছে বন্যার পানি, এখন চলছে পুনর্বাসন কার্যক্রম। তবে করোনার এই সংকটকালে বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া চ্যালেঞ্জের মুখে। বন্যার সময় ত্রাণ সহায়তা পেলেও পুনর্বাসনের সাহায্য না পাওয়ার অভিযোগ অনেকেরই। তাই নিজে থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন কেউ কেউ। দোকান বইরা গেছিল পানি, দোকানে ওই পর্যন্ত পানি হয়েছিল, এখন পানি নেমে গেছে। আপাতত আমি নিজের কাজ নিজে কইরা দোকান কাছে বিজনেস করতেছি। বন্যা যাওয়ার পরে থেকে এখন আমাকে বিশেষ কেউ আসে নাই বা দেয়ও নাই। বন্যায় কৃষি, মৎস্য ও গবাদি পশুর ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এই ক্ষতির পরিমাণ বেশি নয় বলছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে উপজেলা পরিষদ থেকে সহায়তা করা হচ্ছে। ত্রাণের ঘাটতি থাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাছে আবেদন জানানো হয়েছে। কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি, এদেরকে যাতে সরকার বীজ বা অর্থ নৈতিকভাবে সহায়তা করে, এই বিষয়গুলো আমরা উপজেলা পরিষদের মাধ্যমে এবং আমাদের যে ত্রাণ প্রতিমন্ত্রী তার মাধ্যমে আমরা সরকারের উচ্চ পর্যায়ে এই প্রস্তাবটা রাখার চেষ্টা করছি, যাতে সরকার এদের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলছেন, বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি না হলেও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে। ত্রাণ সহায়তা বিতরণে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে। পানির উচ্চতা খুব বেশি ছিল না, যার জন্য ক্ষয়ক্ষতি কিন্তু উত্তর পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলের চেয়ে কম। তারপরেও অনেকের ঘর বাড়ি তলিয়ে গেছে। প্রশাসকের কাছে আমরা নির্দেশ দিয়েছি ক্ষয়ক্ষতির তালিকা পাঠানোর জন্য, এবং মাননীয় প্রধানমন্ত্রী স্পেশালি বলে দিচ্ছে যে বন্যায় যদি কারো কোনো ক্ষয়ক্ষতি থাকে সেটা ক্ষতিপূরণের দেওয়ার জন্য মন্ত্রণালয়কে বলছে। ঘর বাড়ি মেরামত করে দেওয়া, সংস্কার করে দেওয়ার জন্য যা লাগে এটা আমরা করব। বন্যা পরবর্তী পুনর্বাসনে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নষ্ট হয়েছে বীজতলা, শাকসবজি, ধান ও পাটের আবাদ। এমন পরিস্থিতিতে ক্ষতি পুষিয়ে উঠতে প্রণোদনা চেয়েছেন কৃষকরা। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির পাশাপাশি বীজ, সার দিয়ে সহযোগিতা করার কথা বলছে কৃষি বিভাগ। বৈশ্বিক মহামারীর এ সময়ে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে খাদ্য নিরাপত্তা। অর্থনৈতিক মন্দা মোকাবেলায় টিকে থাকার হাতিয়ার হিসেবে তাই কৃষি উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার। কৃষিখাতের উন্নয়নে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে যান্ত্রিকীকরণের ওপর। এ লক্ষ্যে গত মাসে একনেকে অনুমোদন দেওয়া হয়েছে 3020 কোটি টাকার প্রকল্প। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আরও বেশ কিছু প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে অনাবাদি জমিতে চাষাবাদ বৃদ্ধি, অপ্রচলিত ফলের চাষ, সোলার প্যানেলের মাধ্যমে সেচ প্রকল্প। তবে সম্প্রতি কিছু প্রকল্পের কেনাকাটায় অতিরিক্ত ব্যয়ের অভিযোগ উঠেছে।
এর মধ্যে যান্ত্রিকীকরণ প্রকল্পে সবজি কাটার বটি 10,000 টাকা ও চামচ 1,000 টাকায় কেনা নিয়ে তৈরি হয় সমালোচনা। এ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী জানিয়েছেন, বেশ কিছু প্রকল্পের অস্বাভাবিক ব্যয় নজরে এসেছে প্রধানমন্ত্রী। বিষয়টি নিয়ে সতর্ক থাকার কথা বলেন কৃষিমন্ত্রীও। খতিয়ে দেখা দরকার। আমরা তো বলছি না খরচ করব না, বেশি লাগলে বেশিও দিব, কিন্তু বুঝে দিতে হবে। আপনি চাইবেন সঙ্গে সঙ্গে দিয়ে দিব, এটা গ্রহণযোগ্য নয়। আপনি আমাকে বুঝ দিয়ে টাকা নিতে হবে। এই জন্য সকল স্তরে, জুনিয়র স্তরে, মধ্যস্তরে, উচ্চ স্তরে সচেতনতার বৃদ্ধি প্রয়োজন, আর তদারকি প্রয়োজন। আমি হাজার ভালো কাজ করি, কিন্তু আমাকে যিনি তদারক করার কথা, তিনি যদি তদারক না করেন, তাহলে কিন্তু আমার ভুলও তো হতে পারে। পরিকল্পনা মন্ত্রীর সাথে আমারও কথা হচ্ছে, সবসময় আমরা আলাপ আলোচনা করি। কারো কারো দুরভিসন্ধি থাকতে পারে, আমরা মনে করি সেগুলো আমরা নিয়ন্ত্রণ রাখতে পারবো। কেউ যদি দুর্নীতিতে লিপ্ত হয়, অনিয়ম করে, কঠোরভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা হবে, কঠোর শাস্তি দেওয়া হবে। অর্থনীতিবিদরা বলছেন, প্রকল্পের সঠিক বাস্তবায়ন না হলে সুফল মিলবে না। এজন্য স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ তাদের। এখানে একটা গাফিলতি আছে যারা বাস্তবায়ন করেন তারা, আর আরেকটা তো আছে দুর্নীতি আছে। আমি এটাকে ধান্দাবাজি নাম দিয়েছি, ধান্দাবাজি আছে। এই জায়গায় আমাদেরকে বিশেষভাবে নজর দেওয়া দরকার। যারা ধান্দাবাজি করে তাদের শাস্তি হলে অন্যরা হয়তো করবে না। চলতি অর্থ বছরে অপেক্ষমান প্রকল্পগুলো দ্রুত অনুমোদন পাবে আশা কৃষি মন্ত্রণালয়ের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বহুমুখী ফসল উৎপাদন ও কৃষি আধুনিকায়নে বেশ কিছু নতুন প্রকল্পের কাজ শুরু করেছে কৃষি মন্ত্রণালয়। কৃষি আধুনিকায়নে যান্ত্রিকরণের উপরই জোর দেওয়া হচ্ছে বেশি। তবে প্রকল্পে যাতে অতিরিক্ত ব্যয় না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী, আর দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী। থেকে করোনার মধ্যে পর্যটন খাত খুলে দিতে সুনির্দিষ্ট নির্দেশনা সহ গাইডলাইন দিয়েছে সরকার। ভ্রমণের সময় স্বাস্থ্যবিধি মানতে, পর্যটক ও খাত সংশ্লিষ্টদের এসব নির্দেশনা মানতে অনুরোধ জানিয়েছে ট্যুরিজম বোর্ড। আর দীর্ঘদিন পর সীমিত আকারে পর্যটন খাত খুলে দেয় আবারও ঘুরে দাঁড়ানোর আশায় ব্যবসায়ীরা। করোনার কারণে প্রায় 5 মাস বন্ধ থাকার পর পর্যায়ক্রমে খুলছে পর্যটন খাত। পরিস্থিতি বিবেচনায় ব্যবসার সুযোগ দেয়া হলেও খাত সংশ্লিষ্টদের মেনে চলতে হবে বেশ কিছু নির্দেশনা। বিনোদন কেন্দ্র, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, বিমান, স্থল ও সমুদ্র বন্দর, পার্কগুলোর জন্য দেয়া হয়েছে আলাদা গাইডলাইন। প্রতিষ্ঠানগুলোকে টাঙিয়ে রাখতে হবে এসব নির্দেশনা, আপলোড করতে হবে ওয়েবসাইটে। কোথাও অনুমতি দেয়া যাবে না ধারণ ক্ষমতার বেশি পর্যটক প্রবেশের। আমরা আশা করছি যে অচিরেই এই দুরাশা কেটে যাবে এবং এই রিসোর্টের যে বিজনেসে যে একটা ঘন ঘটা দেখা দিয়েছিল এটা দূর হয়ে যাবে। এটা আমাদের জীবন জীবিকার প্রশ্ন, সুতরাং আমরা আমাদের জীবন জীবিকাকে টিকিয়ে রাখার কারণেই এটা কঠোরভাবে আসলে মানার পক্ষপাতী আমরা সবাই। 23টি নির্দেশনা থাকছে পর্যটকদের জন্য। এর মধ্যে আছে স্পটে যাওয়ার আগে অগ্রিম বুকিং ও টাকা পরিশোধ নিশ্চিত করা, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সংগ্রহ, করোনা সার্টিফিকেট সঙ্গে রাখা, সামাজিক দূরত্ব বজায় রাখা, দলগত সফর না করা। তবে পরিবারের সদস্যদের ভ্রমণে বাধা নেই। ট্যুরিজম বোর্ড বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনার সঙ্গে মিল রেখে পর্যটন গাইডলাইন তৈরি করা হয়েছে, যা পর্যটন ব্যবসা চালুর সঙ্গে অবশ্যই মেনে চলতে হবে। এছাড়া যারা গাইডলাইন অনুসরণ করবে না তাদের জরিমানা সহ মুখোমুখি হতে হবে শাস্তির। আমরা যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার তৈরি করে দিয়েছি, এটার যদি সুষ্ঠু অনুসরণটা হয় তাহলে এই খাতটা হয়তো আস্তে আস্তে করে সামনের দিকে যেতে পারে। আর যারা পর্যটক, যারা আমাদের বিভিন্ন গন্তব্যে যেতে চান, তাদের কাছে খুবই বিনয়ের সঙ্গে অনুরোধ থাকবে আমার, এই এসওপিটা ডাউনলোড করে যদি হাতে না যায় আপনার কাছে কপিটা আমাদের ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করে নেবেন। যথাযথভাবে গাইডলাইন মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে নজরদারির উপর জোর দিচ্ছেন বিশ্লেষক। করে নেবেন যথাযথভাবে গাইডলাইন মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে নজরদারির উপর জোর দিচ্ছেন বিশ্লেষকেরা। পর্যটন স্থানগুলো খোলার যে নির্দেশনা দিয়েছেন সেটা মানতে হবে, তা না হলে দেখা যাবে যে আবার যে আমরা যদি আরেকটা বিপর্যয়ের দিকে যাই তাহলে কিন্তু মানুষের মৃত্যুর ঝুঁকির সংখ্যা আরো বেড়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, গাইডলাইন মেনে অভ্যন্তরীণ পর্যটন চালু হলেও বিদেশি পর্যটক পেতে সময় লাগবে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলে গেলেন নন্দিত ভাস্কর মৃণাল হক। ডায়াবেটিস জনিত জটিলতায় ভুগে শুক্রবার মধ্যরাতে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে মারা যান তিনি।
মৃণাল হকের বয়স হয়েছিল 61 বছর। পরিবারের সদস্যরা জানান, বাদ আসর গুলশান আজাদ মসজিদে মৃণাল হকের জানাজা আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। জানাজার পর তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার ইচ্ছা পরিবারের। 1995 সালে মৃণাল হক আমেরিকায় প্রথম কাজ শুরু করেন। নিউ ইয়র্ক সিটিতে বাংলাদেশ দূতাবাসে তার প্রথম প্রদর্শনী হয়। 2002 সালে দেশে ফেরেন মৃণাল। একই বছর নিজ উদ্যোগে নির্মাণ করেন মতিঝিলের বক ভাস্কর্য। 2003 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নির্মিত গোল্ডেন জুবিলি টাওয়ার তারই শিল্পকর্ম। এছাড়া তার অন্যান্য শিল্পকর্মের মধ্যে রয়েছে রাজারবাগ পুলিশ লাইনের দুর্জয় এবং শাহবাগের বিটিসিএল ভবনের সামনে নির্মিত জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্য। বিশ্বের বিখ্যাত মানুষদের ভাস্কর্য নিয়ে সেলিব্রিটি গ্যালারি নামে গুলশানে একটি গ্যালারি রয়েছে মৃণাল হকের। মৃণাল হকের জানাজার বিষয়ে আরও জানাতে এবার গুলশান থেকে যুক্ত হবেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, মৃণাল হকের জানাজা ও দাফনের পরিকল্পনার বিষয়ে পরিবারের সদস্যরা আর কি জানিয়েছেন এবং তার ভক্ত অনুরাগী বা শিল্প সংস্কৃতি অঙ্গনের কেউ কি তার বাসায় গেছেন, এ বিষয়ে জানাবেন। যেমনটি জানাচ্ছিলেন যে মধ্যরাত মানে 2:30টার দিকে কিন্তু তিনি এই তার নিজ ভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বাসাতেই মারা যান। তারপরে তাকে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে যে আনুষঙ্গিক কাগজপত্র সেগুলোর জন্য। তারপরে তাকে আসলে বাসায় নিয়ে আসা হয় এবং তার নামাজের জানাজা আসলে বাদ আসর না বাদ জোহর সেই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হবে এবং তারা চেষ্টা করছেন মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করার জন্য। তো সেই ক্ষেত্রে সেই কাজও আসলে প্রক্রিয়াধীন রয়েছে। আমি যদি এখানকার একটু চিত্র দেখানোর চেষ্টা করি, আপনি যেমনটা জানতে চেয়েছিলেন যে তার ভক্ত অনুরাগী যারা আছেন তারা কে কে এসেছেন, আপনি দেখতে পাচ্ছেন যে পরিবারের অনেক সদস্যরাই তারা কিন্তু এখানে আসলে উপস্থিত আছেন। তার পাশাপাশি তার যে মরদেহটি সেটিও কিন্তু একটি লাশবাহী গাড়ি সেখানে কিন্তু রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। দুপুরের পর হয় বাদ জোহর অথবা বাদ আসরে তার যে নামাজের জানাজা সেটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে এবং আরো লোকজন আসছে, কারণ মধ্যরাতে ঘটনাটি হলো গত 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে থেকে বিষয়টি জানাজানি হয়েছে এবং সবাই আসলে অনেকেই আসার জন্য ইতিমধ্যে পথে আছেন। আমরা দেখেছি অনেকে এসছেন যারা তার ভক্ত অনুরাগী রয়েছেন, তার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই একে একে করে আসছে। আমি দেখতে পেয়েছি বাইরে বেশ কিছু গাড়িও রয়েছে, সেখানে করে তারা কিন্তু আসলে আসছে এবং পরিবারের সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে সকাল থেকেই অবস্থান করছেন এবং সব মিলিয়ে কিন্তু চূড়ান্ত যে সিদ্ধান্ত সেটি হয়তো কিছুক্ষণ পর জানা যাবে। তারা আমাদের জানাজা কখন অনুষ্ঠিত হবে এবং কোথায় তাকে দাফন করা হবে। ভাস্কর মৃণাল হকের জানাজার বিষয়ে গুলশান থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। সময় দিনে দুবার করে পানি ঢোকে চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে। অমাবস্যা পূর্ণিমা বা একটু বৃষ্টি হলেই পানির উচ্চতা বাড়ে আরো অনেক খাড়ি, তলিয়ে যায় জরুরি বহির্বিভাগ, শিশু ওয়ার্ড সহ পুরো নিচতলা। আগ্রাবাদ এলাকার দীর্ঘস্থায়ী এই সমস্যা হাসপাতালটির চিকিৎসা সেবাকে করে তুলেছে বিপর্যস্ত। হাসপাতালের প্রধান ফটক থেকে নিচতলার মেঝে সবখানে থই থই করছে পানি। এ হাঁটু পানি মারিয়েই হাসপাতালে ভর্তির জন্য রোগী নিয়ে আসছেন স্বজনরা। বৃষ্টি না হলেও জোয়ারের পানিতে প্রতিদিন তলিয়ে যায় চট্টগ্রামের মা ও শিশু হাসপাতাল। দুর্ভোগ চরমে ওঠে বর্ষা মৌসুমে। এছাড়া অমাবস্যা পূর্ণিমা তিথিতেও বাড়ে পানির উচ্চতা। দীর্ঘদিনের এই সংকটে চরম ভোগান্তিতে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি চিকিৎসা নিতে আসা রোগীরা। আমার বাচ্চা মনে করেন এখন মাত্র 7-8 দিন হচ্ছে জন্মগ্রহণ করছে, এখানে পরিবেশ অনুকূল। বাচ্চাকে নিয়ে কুলে রাখতে হয়, মাটিতে রাখতে পারি না, এরকম একটা ভোগান্তির মধ্যে আছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে গত কয়েক বছরে 3-4 ফুট উঁচু করা হয়েছে হাসপাতালের মেঝে, তবুও জলাবদ্ধতার ভোগান্তি থেকে রেহাই মিলছে না। পানি বেড়ে গেলে নিচতলার জরুরি বিভাগ, শিশু ওয়ার্ডের রোগীদের তাৎক্ষণিকভাবে উপরতলায় স্থানান্তর করতে হচ্ছে। আমাদের স্টাফ, ডাক্তার, নার্স অত্যন্ত কষ্ট স্বীকার করে কাজগুলো করেন। বিশেষ করে স্টাফরা এই পানি উঠে এটে যাওয়ার পর আবার পরিষ্কার করতে হয়, অনেক কষ্ট তাদের। এইসব কষ্ট স্বীকার করে আমাদের এই কাজগুলো রোগীদের স্বার্থে এটা করতে হয়। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বলছে নগরীতে চলমান জলবদ্ধতা প্রকল্পের অংশ হিসেবে মহেশখালে স্লুইস গেট নির্মাণ শেষ হলে জোয়ারের পানি থেকে হাসপাতাল সহ আশেপাশের এলাকার মানুষ রেহাই পাবে। আগামী বর্ষার আগে স্লুইস গেট নির্মাণ শেষ হওয়ার কথা। মহেশখালে যে সুইচ গেটটা হচ্ছে ওখানে ওইটা শেষ হবে আগামী বর্ষার আগে। রাজাখালী, সাক্তাখাল ওখানে সুইচ গেট হচ্ছে, ওগুলি কমপ্লিট হলে ওখানে জোয়ারের পানি ঢুকবে না।
করোনা সংক্রমণের কারণে রোগীর সংখ্যা কিছুটা কমলেও প্রতিদিন 3 থেকে 400 রোগী ভর্তি হচ্ছে হাসপাতালটিতে। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, জলাবদ্ধতার এই সমস্যার মূল কারণটা আসলে কি? কতদিন ধরে এই সমস্যা চলছে? আরেকটি বিষয় জানাবেন যে সংকট নিরসনে আসলে এই মুহূর্তে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? এই জলাবদ্ধতা অর্থাৎ চট্টগ্রাম শহরের এই আগ্রাবাদ মা শিশু হাসপাতাল যেখানে অবস্থিত, এই এলাকাটিতে আসলে আজকে অন্তত 10-15 বছর ধরে এই জলাবদ্ধতাটি হয়ে আসছে। জোয়ার আসলে এখানে কোমর থেকে হাঁটু থেকে কোমর সমান পানিতে আসলে গোটা নগরীটি তৈরি হয়েছে এবং তার মধ্যে চট্টগ্রামের এই আগ্রাবাদ মা শিশু হাসপাতাল কিছুটা নিচু এবং সেই কারণে এখানে আসলে ঘন্টার পর ঘন্টা পানি থাকেই। আপনি যদি আমার ঠিক পেছনে দেখেন, এখানে আসলে অসংখ্য রোগী দাঁড়িয়ে আছে, যারা সেবা প্রত্যাশী তারা আসছেন, কিন্তু এখানে হাঁটু পরিমাণ পানিতে তাদেরকে আসলে সেবাটি নিতে হচ্ছে। এই বিষয়টি আসলে এখানে জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে পাশেই যে মহেশখাল রয়েছে, সেই মহেশখালে আসলে জোয়ারের পানি আসলে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হবে। সেই বিষয়টিকে মাথায় রেখে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখানে একটি বাঁধ দিয়েছিল, স্লুইস গেট বাঁধ দিয়েছিল, কিন্তু সেই বাঁধটি দেওয়ার পরে সেই পানির আকারটি আসলে আরও বাড়তে থাকে। পরবর্তীতে আসলে এটি নিয়ে এখনও পর্যন্ত কার্যকর কোনো সিদ্ধান্ত নিতে আমরা আসলে দেখিনি। বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আমরা একাধিকবার কথা বলেছি। তারা আসলে বলছেন যে রোগীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়ার জন্য, অর্থাৎ এখানে যাতে জলাবদ্ধতা থেকে রোগীরা মুক্তি পান, রোগী এখানে যারা চিকিৎসক আছেন সমস্ত স্টাফ যাতে মুক্তি পান, সেজন্য আসলে তারা নানাভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের আসলে সমন্বয়হীনতার অভাবে গত 10-12 বছর ধরে এই সমস্যাটি লেগে আছে। আমরা আজকে দিনের কথাই যদি বলি, যে সকাল থেকে আসলে খুব বেশি বৃষ্টি এখানে ছিল না, এখন থেকে মাত্র 8 ঘন্টা আগে সামান্য বৃষ্টি হয়েছে, কিন্তু সেই বৃষ্টিতে এতটুকু পানি হওয়ার কথা নয়। আমরা এখন যে দৃশ্যটি আপনারা দেখছেন সেটি হচ্ছে আগ্রাবাদ মা শিশু হাসপাতালের ভেতরকার দৃশ্য, এবং এখানে যারা কর্মরত রয়েছেন তারা বলছেন যে দুপুরের পরে এই পানির মাত্রা সেটি আসলে কোমর পর্যন্ত ছড়িয়ে যাবে, এবং সেই কোমর সমান পানি মারিয়েই আসলে এখানে যারা চিকিৎসা নিতে আসেন তারা এবং যারা এখানে সেবা দিয়ে থাকেন সবাই এখন এই হাসপাতালের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা একটু বলি যে পাশে একটি ভবনে আসলে কোভিডের একটি ইউনিট রয়েছে, তবে সেটি মাটি থেকে অনেকটা উঁচু এলাকায় অবস্থিত বলে সঙ্গত কারণে সেখানে আসলে পানি নেই, এবং সেখানে যেহেতু এখন আসলে কোভিড রোগীর সংখ্যা খুব বেশি নেই, সঙ্গত কারণে খুব বেশি সমস্যা সেখানে হচ্ছে না। কিন্তু মূল যে আগ্রাবাদ মা শিশু জেনারেল হাসপাতাল যেটি, সেখানে আসলে পানির কারণে এখন আসলে সেবা কার্যক্রম থেকে শুরু করে সমস্ত কিছু ব্যাহত হচ্ছে। এমনটি আসলে এখানকার যারা পরিচালক যারা রয়েছেন তারা জানিয়েছেন। রোগী এবং এখানকার যারা কর্মকর্তা চিকিৎসক রয়েছেন তাদের সবার প্রত্যাশা হচ্ছে এখানে যিনি নির্বাচিত রয়েছেন তাদের প্রত্যাশা যে তিনি এই বিষয়টি নিয়ে খুব দ্রুত একটি পদক্ষেপ নেবেন, কিন্তু যতদিন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত আসলে এই সমস্যা থাকবে। এ হচ্ছে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম হাসপাতালের জলাবদ্ধতার সর্বশেষ। আহসান রিটন জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে। টাঙ্গাইলে কৃষি ব্যাংকে ঘুষ ছাড়া ঋণ মিলছে না। এছাড়াও কিছু কর্মকর্তার যোগসাজশে কৃষি ঋণ নিয়ে ব্যবহার হচ্ছে অন্য কাজে। এ বিষয়ে ব্যাংকের প্রধান কার্যালয় ও দুদকে অভিযোগ করেছেন গ্রাহকেরা। আর অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক। পরশ আলী নাগরপুর উপজেলার চামটা গ্রামের বাসিন্দা। গাভী পালনের জন্য 2 লাখ টাকা ঋণ নিয়ে ছেলেকে সৌদি আরব পাঠান। এ ঋণের জন্য কৃষি ব্যাংক নাগরপুর শাখার মাঠ কর্মকর্তা দেলোয়ার হোসেন ও ব্যবস্থাপক মিজানুর রহমানকে দিতে হয় 8,000 টাকা। ছেলে বিদেশ পাঠাবো 2 লক্ষ টাকার দরকার। তখন ব্যাংকে যোগাযোগ করলাম, কৃষি ব্যাংকে, তখন দেলোয়ার হোসেন ও মিজানুর রহমান হেরা বলল 8,000 ঘুষ লাগবে। শুধু পরশ আলী না, যারাই কৃষি ঋণ নিয়েছেন তাদের দিতে হয়েছে ঘুষ। এ নিয়ে কৃষি ব্যাংকের প্রধান কার্যালয় সহ জেলা দুদক অফিসে অভিযোগ করা হয়েছে বলে জানান গ্রাহকরা। 3 দিন ঘুরে দিচ্ছে, যখন টাকার কথা শেয়ার করছি তখন আমার 1 লাখ টাকার লোন দিচ্ছে। আয়ো সাহেব বললো যে সিকিউরিটি লোন নিতে হইলে 2 লক্ষ টাকা যদি ঋণ নেন আপনার 14,000 টাকা ঘুষ দিতে হবে। বাংলাদেশ কৃষি ব্যাংক ঢাকা হেড অফিসে এদের বিরুদ্ধে একটা অভিযোগপত্র দিছি। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মাঠ কর্মী। আর অবৈধ লেনদেনে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার কথা জানান শাখা ব্যবস্থাপক। তাও প্রায় 3,000 টাকার মতো খরচ হয় সরকারি অফিসে। তা এখন তারা মিথ্যা বলতে পারে, তো
তবে আমি সামনাসামনি হইলে হয়তো তার সাথে আমি কথা বলতে পারতাম। যে বিষয়ে অভিযোগ উত্থাপিত হয়েছে সেটা আমার জানা নেই, এটা সম্পর্কে আমি অবগত না, আর এটার সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে সেটা আমি অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ঘুষের বিষয়ে জিরো টলারেন্স নীতির কথা বললেন কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক। যে কোনো ধরনের দুর্নীতির ব্যাপারে আমার অবস্থান হলো আমি জিরো টলারেন্স, যেটা আমার ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষও একই ধরনের মনোভাব আছেন, এবং এই ধরনের অভিযোগ পাইলে আমি যে কোনো কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সর্বোচ্চ সুপারিশ আমার করার আছে। 2019-20 অর্থ বছরে কৃষি ব্যাংকের এ শাখা থেকে 643 জনকে 9 কোটি 11 লাখ টাকার ঋণ দেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বাঘ আতঙ্কে পঞ্চগড়ের কয়েকটি গ্রামের মানুষ, রাত জেগে দেয়া হচ্ছে পাহারা। চা বাগান ও লোকালয়ের বিভিন্ন জায়গায় পাওয়া গেছে কয়েকটি চিতাবাঘের পায়ের ছাপ। এরই মধ্যে আক্রমণের শিকার হয়েছে কৃষকদের গরু ছাগল। এই পরিস্থিতিতে গ্রামবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মহরিজত গ্রামের চা বাগান ও লোকালয়ের বিভিন্ন জায়গায় দেখা গেছে চিতাবাঘের পায়ের ছাপ। সীমান্ত এলাকাটির মানুষের মধ্যে ভর করছে বাঘ আতঙ্ক। চা বাগানের ভেতরে চিতাবাঘ আশ্রয় নিয়েছে বলে ধারণা গ্রামবাসীদের। দিনের বেলায় উৎসুক মানুষ ভিড় জমাচ্ছে বাগান ঘিরে। স্থানীয়রা জানিয়েছেন, মহরিজত, সাহেবিজত, ওষাপাড়া, বাদিয়াগঞ্জ গ্রামের আশেপাশে দুটি বড় চিতা ও 3টি শাবকের বিচরণ মাস 3 ধরে। গত 1.5-2 মাস আগেই বিএসএফ আমাদের বাংলাদেশের যে রাখালরা আছে তাদেরকে বলছে যে আপনাদের বাংলাদেশে 2টা বাঘ ঢুকছে। ব্রিজের নিচ দিয়ে বাঘ 2টা দিনের বেলায় পার হয়ে গেছে। তখন বাঘ টানতেছে একদিক, আমি টানতেছি একদিক, তখন বাঘটা সরে চলে আসলো। বাঘটা যখন সরে চলে আসলো তখন আমার কোনো নিরুপায়। গতকালের ঘটনা, সে একটা গরু আহত করছে আর কি। এই গরুটা আহত করায় আমরা খুব এখন ভীত হয়ে আছি। লোকালয়ে বাঘের উপস্থিতি নিয়ে উদ্বেগে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। এরই মধ্যে কাজ শুরু করেছে বন বিভাগের 4 সদস্যের প্রশিক্ষিত দল। আমরা প্রশাসনের সাথে বসে সিদ্ধান্ত নেব। আমাদের একাধিক অপশন থাকবে। প্রথম কথা হলো এটাকে ধরবো, যদি ধরতে না পারি তাহলে মানুষের যাতে কোনো ক্ষতি না হয় এবং তারা যাতে নিরাপদে ভারত থেকে এসে ভারতে চলে যেতে পারে সে ব্যবস্থা করা। কোনটা করা সর্বোত্তম এটা আমরা একক সিদ্ধান্ত নেব না, সবাইকে নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। গ্রামবাসীদের কয়েকটি গরু ছাগল চিতার আক্রমণের শিকার হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা কিছু আলামত পেয়েছি, তাতে মনে হচ্ছে যে এখানে বাঘ আছে। আমরা পায়ের ছাপ দেখেছি, আর যার গরু তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনিও বলেছেন যে বাঘ তিনি দেখেছেন। তো বিভিন্ন সূত্র থেকে আমরা একটা বিষয় অন্তত নিশ্চিত হয়েছি যে আশেপাশে একটু ঘন জঙ্গল যেহেতু পাওয়া যাচ্ছে, সেখানে বাঘ থাকতে পারে আর কি। গ্রামবাসীরা জানিয়েছেন, সীমান্তের ওপরে রয়েছে ঘন জঙ্গল, সেখান থেকেই লোকালে চলে এসেছে চিতাবাঘ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শ্রীলঙ্কার বিপক্ষে 3 টেস্টের সিরিজ সহজ হবে না বাংলাদেশের জন্য। লঙ্কান ডেয়ার পরিসংখ্যানের সাথে থাকছে না টাইগারদের। প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজস্ব শক্তিতে আস্থা রাখার পরামর্শ ফারুক আহমেদের। গেম প্ল্যান আর অ্যাপ্লিকেশন 2-এর উপর নির্ভর করবে লঙ্কা মিশনের সাফল্য, বলছেন সাবেক এই অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে সবার আগে ফিরেছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান। অক্টোবরে ফেরার অপেক্ষায় শ্রীলঙ্কা, বাংলাদেশ। একটা জায়গায় টাইগারদের চেয়ে এগিয়ে লঙ্কানরা। ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত রেখেছে দিমুথ করুণারত্নের দল। বাংলাদেশ যখন প্রক্রিয়ার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, ততদিনে পরিকল্পনা চূড়ান্ত লঙ্কানদের। স্বাভাবিকভাবে 24 অক্টোবর থেকে শুরু হতে যাওয়া 3 টেস্টের সিরিজে থাকবে যার প্রভাব, সাথে হোম অ্যাডভান্টেজও সঙ্গে পাবে স্বাগতিকেরা। বাংলাদেশের প্লেয়াররা দেখুন সবাই খুবই প্রফেশনাল। তারা ইন্টারন্যাশনাল এরিনাতে প্রায় 15 বছর হয়ে গেছে, তো তারা জানে তাদের কাজটা কিভাবে করতে হবে এবং তাদের ফিটনেস লেভেলটা ঠিক রাখার জন্য তারা সবাই ব্যক্তিগত অনুশীলন করেছে। লঙ্কায় বাংলাদেশের অভিজ্ঞতা সুখকর নয়। ওদের ডেরায় গিয়ে 100তম টেস্ট জয়টাই টাইগারদের এখন পর্যন্ত একমাত্র অর্জন। কন্ডিশনের দিক থেকে দুদেশের যথেষ্ট মিল আছে, কিন্তু প্রতিপক্ষের শক্তিমত্তা র্যাঙ্কিংয়ে 4 ধাপ এগিয়ে লঙ্কানরা। ঘুরে দাঁড়ানো চ্যালেঞ্জে মাস্টার মাইন্ড ডোমিঙ্গোকে ট্যাকটিক্যাল হতে হবে, স্কোয়াডটাও হতে হবে ভারসাম্যপূর্ণ। যেহেতু এখানে ম্যাচ দেখার কোনো সুযোগ নেই, তো সেটা শ্রীলঙ্কা ওখানে বসে থেকে তারা যদি একটা লম্বা স্কোয়াড থেকে স্কোয়াডটা করে দেয়, এটা একটা খারাপ, খুব একটা আমার মনে হয় না যে সিদ্ধান্তটা খুব খারাপ হয়েছে। আমার মনে এটা ভালোই হতে পারে আমাদের। লঙ্কায় গিয়ে আসল পরীক্ষার প্রস্তুতি শুরু করবে মুমিনুলরা। স্কোয়াড ঘোষণা হবে ওখানেই।
এইচপির সঙ্গে নিজেদের ঝালিয়ে নেয়ার প্রক্রিয়ায় নিখুঁত হতে হবে মুমিনুলদের, পরামর্শ সাবেক অধিনায়ক ফারুকের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ সবাইকে।